ডিয়ার ফ্রেন্ডস, সবাই আশা করি ভালো আছেন। সবাইকে রেনবো স্কাই পরিবারে স্বাগত। ঘরের কাছে দু একদিন ছুটি ম্যানেজ করতে পারলে যাওয়া যাবে নীল নির্জন সমুদ্র সৈকতে। একদম হাতের কাছে, কিন্তু সপ্তাহের শেষেও বা উইকেন্ড দেখে ঘুরে আসতে পারেন। একেবারে হাতের কাছে, এখনো অবধি কম পরিচিত এক সুন্দর শান্ত সমুদ্র তটের নাম বগুড়ান জলপাই। হ্যাঁ, নামটা হয়তো আমরা সেরকমভাবে সবাই শুনিনি, তবে আস্তে আস্তে শুনতে থাকব, কারণ মানুষের পায়ের ছাপ কিন্তু পড়তে শুরু করেছে এই কুমারী বিচে। চলুন আজ আমরা সেই অনামী অখ্যাত এক লাল কাঁকড়ার দেশ বগুড়ান জলপাই ঘুরে আসি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, যদি এখনো অবধি আমাদের রেনবো স্কাই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শীঘ্রই করে ফেলুন, এর আগের এবং পরের নানান ভিডিও দেখতে পাওয়ার জন্য। চলুন তাহলে যাওয়া যাক। জুলাই মাসের এক শনিবার দেখে কয়েকটা বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। ঠিক করলাম সবাই যে যার মতো গিয়ে বগুড়ান জলপাইয়ের হোটেলে মিট করব। যথারীতি শনিবার সকালবেলা সোজা বেরিয়ে ধর্মতলা চলে আসলাম বাস টার্মিনাসে। ওখানে 10 নম্বর কাউন্টার থেকে টিকিট কেটে উঠে পড়লাম কলকাতা দীঘাগামী এসি বাসে। বাস ছাড়লো ধর্মতলা থেকে সকাল 6:20-তে। আমার গন্তব্য আপাতত কন্টাই, মানে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। সেখান থেকে অটোতে বা টোটো করে চলে যাব বগুড়ান জলপাই, আমাদের হোটেল সাগর নিরালায়। দ্বিতীয় হুগলি সেতু পার করে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। কোলাঘাটে একটা ছোট্ট টি ব্রেক পেলাম, তারপর গাড়ি আবার চলতে শুরু করলো। সকাল 10:20 নাগাদ পৌঁছে গেলাম কন্টাই বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমাদের গ্রুপের আরো 3 জন আমাকে ওদের গাড়িতে তুলে নিল। আমরা মোট 4 জন এগিয়ে চললাম আমাদের হোটেল সাগর নিরালায়ের দিকে। সৌরা বলে একটা জায়গায় একটু চা খেয়ে আমরা আবার এগিয়ে চললাম 4 বন্ধু মিলে। শুনলাম বাকি 4 জন নাকি অলরেডি হোটেলে পৌঁছে গেছে। গাড়ি এগিয়ে চলেছে, দুপাশে এখন শুধুই সবুজ ক্ষেত, জলা জমি, মাছের ভেড়ি আর নীল আকাশ, সেই সাথে বৃষ্টি ভেজা মাটির গন্ধ। গাড়ির এসি বন্ধ করে দিয়ে ইচ্ছে হচ্ছে এই নরম মাটির গন্ধ প্রাণ ভরে নিয়ে যতটা পারা যায়। এরপর তো আবার সেই কংক্রিটের জঙ্গলে ফিরে যাওয়া। কলকাতা থেকে 165 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরে বঙ্গোপসাগরের তীরে জঙ্গলের মাঝে নির্জন নিরিবিলি ঝাউবন ঘেরা লাল কাঁকড়ায় ভর্তি এই বগুড়ান জলপাই একটা অফবিট ব্রিজ বলা যেতে পারে। এর পশ্চিম দিকে 32 কিলোমিটার দূরে রয়েছে মন্দারমণি, তারপর 45 কিলোমিটার দূরে দীঘা, আর পূর্ব দিকে 5 কিলোমিটার গেলে পাওয়া যাবে জোনপুট, আর আরো 12 কিলোমিটার গেলে বাঁকিপুট। এখানকার মানুষ বেশিরভাগই মৎস্যজীবী, এছাড়া চাষবাস কৃষিকাজ হিসাবে করেন।
জিপিএস দেখে আমরা এগিয়ে চললাম হোটেল সাগর নিরালয়ের দিকে। এখনো অবধি এই সাগর নিরালয় এটা ছাড়া কিন্তু আর কোনো হোটেল এখানে তৈরি হয়নি। শুনলাম মোবাইল টাওয়ারও পাওয়া বেশ দুষ্কর। সুতরাং বুঝতেই পারছেন কতটা অফবিট জায়গায় যেতে চাইছি আমরা। শেষ অবধি এসে গেলাম আমাদের হোটেলে। এখানকার একমাত্র থাকার জায়গা হলো বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে পার্কিং এরিয়া সমেত বেশ ছিমছাম পরিবেশ এই হোটেল সাগর নিরালয়। আমরা গাড়ি নিয়ে হোটেলের ভেতরে ঢুকে পড়লাম। ঘরে আসা মাত্র আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। নিজেদের রুমে চেক ইন করে নিলাম। আমরা মোট 2টো 4 বেডের রুম নিয়েছি। আমাদের ঘরে আমরা এই 4 জন থাকবো একসাথে। পাশের ঘরে সোমা আর ওর ছেলে ঋদ্ধি, মিতা আর ওনার হাজব্যান্ড, এই 4 জন ওনারা থাকবেন। রুমে ঢুকে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর লাগেজ রেখে সবাই ঠিক করলাম যা একটু বিচটা ঘুরে আসা যাক। বিকেলে তো আবার আসবো, এছাড়া আজকে রাতটা তো আমরা এখানে আছি। হোটেলের গেট থেকে প্রায় 400 মিটার মতো হেঁটে যেতে হবে। পুরো গ্রাম্য পরিবেশ, দুপাশে পুকুর, জঙ্গল, গ্রামের বাড়ি, ঝোপঝাড়, মাটির রাস্তা, যায় বর্ষাকালে বেশ কর্দমাক্ত। অনুভূতিটা ভালোই। এরকম গ্রামের রাস্তা পরিবেশ তো আমরা ভুলেই গেছি, তাই ভাবলাম যতটুকু পাওয়া যায় প্রাণ ভরে নিয়ে নিই। বেশ কিছুক্ষণ হেঁটে আসার পরে সামনে বিচ, দুপাশে গভীর জঙ্গল, যার বাইরে রয়েছে বন দপ্তরের একটা নোটিশ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার একটা আর্জি। আমাদের সকলেরই উচিত, কজন মানেন কজন মানেন না। কিছুক্ষণ পরে আমরা কিন্তু আস্তে আস্তে এসে গেলাম একদম সমুদ্র সৈকতের কাছে। এক কথায় অপূর্ব। যেখান থেকে বীজ শুরু হচ্ছে তার পাশে কিছু চায়ের দোকান রয়েছে জাস্ট। সেখানে শুধু চা, বিস্কুট, সামান্য কিছু পানীয় পেতে পারেন, আর পেতে পারেন ডাব। এর বেশি কিছু পাবেন না। কিন্তু হাতের কাছে একটা এরকম সমুদ্র সৈকত, এত নিরিবিলি, এত ভার্জিন, না দেখলে বিশ্বাস করতাম না। কাছে গেলেই বোধহয় মাটি নিচে হয়ে যাচ্ছে। সামনেই বালির উপর দেখি কত লাল কাঁকড়া সারা বীচ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। যেই দেখছে আমরা কেউ কাছাকাছি যাচ্ছি, অমনি ঢুকে পড়ছে বালির গর্তে, যা ওদের লুকনোর জায়গা আর কি। দুপুরবেলায় এমন নির্জন সৈকত দেখতে পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার, একদম বিরল অভিজ্ঞতা। চারিদিকে লাল কাঁকড়ার দল ঘুরে বেড়াচ্ছে। যেই কাছে যাচ্ছি অমনি টুক করে ঢুকে পড়ছে বালির গর্তে। সামনেই একটা সরকারি বোর্ড, তাতে লেখা আছে
সকলের প্রতি একটাই আর্জি, যাতে আমরা এই বিরল প্রজাতির লাল কাঁকড়াকে রক্ষা করতে পারি। দুঃখের বিষয়, আজ হয়তো এখানে সেরকমভাবে পায়ের ছাপ পড়েনি সভ্যতার। আগামীকাল যেই শহুরে আনাগোনা শুরু হবে, আস্তে আস্তে হোটেল তৈরি হবে, আবর্জনা জমবে, সভ্যতার অত্যাচার শুরু হবে এই নির্জন বালুকা মেলায়। আর তার সঙ্গে শুরু হয়ে যাবে প্রাকৃতিক ভারসাম্যের সাক্ষী এই ভার্জিন বিচ, এই লাল কাঁকড়া, এই ঝাউবন থেকে শুরু করে সব কিছু। প্রচুর লাল কাঁকড়া বালিতে ঘুরে বেড়াচ্ছে। আবার বেশ কিছু লাল কাঁকড়া দেখলাম অল্প জলের ঢেউয়ে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে, হাত পা ভেঙে। হয়তো কেউ অসাবধানতাবশত পা দিয়ে মারিয়ে চলে গেছে। আমরা সবাই যদি একটু সাবধান হই, একটু সাবধানে চলাফেরা করি, তাহলে হয়তো এই প্রাণীগুলো বাঁচতে পারে। এখনো অবধি দেখলাম বিচের ওপর গাড়ি ড্রাইভ করা বারণ। আশা করব এইরকমই চলবে, এই নির্জন সৈকতকে বাঁচানোর কথা মাথায় রেখে। প্রচুর কাঁকড়া বিচে রয়েছে, লাল কাঁকড়া। তার মধ্যে বেশ কিছু কাঁকড়া দেখলাম মানুষের পায়ের চাপে ভেঙে গেছে, মরে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। আমরা একটু সতর্ক হলে অন্তত এরা বাঁচতে পারে।
কাঁকড়া ধরতে যাচ্ছি। কাঁকড়া ধরতে ছুটছে অঞ্জন। এসে গেছে, আর ধরবো না। এক ঝাঁক ট্রলার চলে যাচ্ছে মাছ ধরার জন্য। দূরে দেখলাম বেশ কিছু মাছ ধরার ট্রলার সারি বেঁধে চলেছে মাছ সাগরের উদ্দেশ্যে। ভাবছি কত অদ্ভুত ও রোমাঞ্চকর এদের জীবনটা। আমরা যারা শহরে থাকি তারা চিন্তাই করতে পারি না। এরা আজ চলেছে, হয়তো 2-3 দিন বা 4 দিন পরে ফিরবে, বা হয়তো আরো বেশি। কত বিপদ, কত অনিশ্চয়তা, অথচ কত নির্ভীক সাধারণ এদের জীবনযাপন। হয়তো পেটের দায়ে জীবিকার উদ্দেশ্যেই এই পথ বেছে নেওয়া। এখানকার বেশিরভাগ মানুষই তো মৎস্যজীবী, এটাই জানি। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। 1:20 বাজে। ওখানে লাঞ্চ করার পর বিশ্রাম নেবো, তারপর বিকেলে আবার আসার ইচ্ছা আছে। কালকে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। এক অসম্ভব নিরিবিলি সমুদ্র তট, চারপাশ জঙ্গলে ঘেরা। এখনো পর্যন্ত ভার্জিন বিচ বলা যেতে পারে। আমরা হোটেলের দিকে এগিয়ে চলেছি। স্নান করব, লাঞ্চ করব, একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলায় আসবো। এখানে মোবাইল টাওয়ার পাওয়াটা একটু মুশকিল আছে। ঘন সবুজ গাছপালায় মোড়া এক সুন্দর গ্রাম্য ছায়ার মধ্যে দিয়ে পায়ে হেঁটে হোটেলের পথে ফিরে চললাম।
আসার পথে রাস্তায় একটা মনসা মায়ের মন্দির দেখতে পেলাম। বোঝাই যাচ্ছে এখানকার মানুষ সাপ এবং অন্যান্য সরীসৃপদের সঙ্গে বাস করেন, তার জন্য এই মনসা মন্দির রয়েছে এখানে। আস্তে আস্তে কিছুটা হেঁটে আমরা হোটেলে চলে এলাম। হোটেলে এসে স্নান করে সবাই মিলে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টে চলে এলাম দুপুরে লাঞ্চের জন্য। এক সবুজ গাছপালায় ঘেরা নিরিবিলি পরিবেশে পরিচ্ছন্ন রেস্টুরেন্টে বসে খাওয়ার ব্যবস্থা যথেষ্ট সুন্দর। খাওয়ার মেনু বলতে ভাত, ডাল, স্যালাড, পোস্ত ছড়িয়ে আলু ভাজা, পনিরের একটা মিক্স সবজি, আলু পোস্ত, পমফ্রেট মাছের ঝাল, আমের চাটনি, পাঁপড় ও শেষ পাতে একটা রসগোল্লা। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা, মিল সিস্টেম, অর্থাৎ মাছ আর মিষ্টি বাদে আপনি যে কোনো আইটেম যতবার খুশি চাইতে পারেন। এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এখানে রুম ভাড়া বাবদ সঙ্গে 4 টাইমস খাওয়ার ব্যবস্থা হিসেবেই আমরা এই প্যাকেজ করে বেড়াতে এসেছি। অর্থাৎ এসি রুম রেন্ট, যার প্রতি ঘরে আমরা 4 জন করে থাকবো, উইথ অ্যাটাচ বাথ, টিভি অ্যান্ড কাভার্ড সমেত। সেই সাথে পাওয়া যাবে মর্নিং ব্রেকফাস্ট, টি, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স আর রাতের ডিনার। আমাদের জন প্রতি পড়ল 1650 টাকা করে প্রতিদিনের জন্য, যদিও সময় ও সিজন বিশেষে এই রেট পাল্টে যেতে পারে। খাওয়া দাওয়ার পর হোটেলের চারপাশটা ঘুরে দেখছিলাম, বুঝতে পারলাম হোটেলে আরও এক্সপেনশন করার পরিকল্পনা রয়েছে এদের। শুনলাম লিফটের ব্যবস্থা হচ্ছে, তার জন্য কাজ চলছে। এছাড়া আরও কিছু নতুন কনস্ট্রাকশন হবে। প্রচুর গাছপালা রয়েছে, সেই সাথে রয়েছে কিছু রাজহাঁস, বাগানে দোলনা রয়েছে। বোল্ডাররা যদি চায় ইচ্ছে মতো সময় কাটাতে পারেন। ইচ্ছা আছে সন্ধেবেলা ওই এসি কটেজগুলো একবার দেখে নেব। শুনলাম সেম ট্যারিফ, তবে ওখানে পেট অর্থাৎ বাড়ির পোষা প্রাণী আমরা ইচ্ছে মতো আনতে পারি, ওদেরকে নিয়ে থাকাও যেতে পারে। সারাদিনের সকলে কিছুটা ক্লান্ত ছিলাম, তাই দুপুরে সবাই একটা ভালো ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে চলে এলাম আবার সেই বালুকা বেলায়। বিকেলবেলা এখন যদিও ভাটার সময়, তাই জল বেশ কিছুটা দূরে আরো। তবে সন্ধেবেলা এরকম একটা নির্জন বিচ, অল্প লোকজন, ভারী অন্যরকম একটা অনুভূতি। অনেক দূরে দেখা যাচ্ছে মন্দারমণি। এরকম নির্জন দ্বীপে সন্ধেবেলার অভিজ্ঞতা অন্তত আমার জীবনে প্রথম। শুধু সাগরের ঢেউয়ের আওয়াজ আর সামান্য কিছু মানুষের কথাবার্তা।
আমরা আসার সময় এবেলা গাড়ি এনেছিলাম, তাই মেয়েদের ওই গাড়িতে ক্যামেরা এবং অন্যান্য জিনিসপত্র সমেত পাঠিয়ে দিলাম। আর আমরা বাকিরা কয়েকজন হেঁটে হোটেলে ফিরতে শুরু করলাম, সেই এক বন পথের মধ্যে দিয়ে, আবার সেই মনসা মন্দিরের পাশ দিয়ে। রাস্তাটা বেশ নির্জন, আর কোনো আলোর ব্যবস্থা এখানে নেই, তাই একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে আমাদের। পিছনে সাগরের ঢেউয়ের আওয়াজ, আর এই বনপথে কিছু রাত জাগা পাখির ডাক, সেই সঙ্গে ঝিঁঝি পোকার আওয়াজ, আর সামান্য কিছু আমাদের কথাবার্তা। হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের হোটেল সাগর নিরালয়ের কাছে। হোটেলে ফিরে স্নান করে ফ্রেশ হলাম, তারপর আমাদের জন্য এলো চা, সেই সাথে মুড়ি, পেঁয়াজি, পকোড়া। আমরা আলাদা করে অবশ্য চিকেন পকোড়ার অর্ডার দিয়েছিলাম। সবাই মিলে গল্প, খাওয়া দাওয়া এসব করে সময়টা কাটলো বেশ সুন্দর। আগামীকাল সকালে ব্রেকফাস্ট করে তো বেরিয়ে যাব, তবে অতি অবশ্যই তার আগে সকালবেলার বগুড়ান জলপাইয়ের এই বীচ একবার অবশ্যই দেখতে হবে। এটা হচ্ছে বাইরের লাইটটা, এটা হচ্ছে কটেজ। আচ্ছা, এখানে আমি পেট আনতে পারি, তাই তো? এটা কি আছে পাশে? পাশেটা ট্রিপল বেড আছে। ও, ট্রিপল বেড আছে। আচ্ছা, খাবার খেতে গেলে আমাকে ওখানে যেতে হবে, ডাইনিং যেতে হবে। আর মানে রেট সব একই? একই, সেম তো। ওই এখন 1850 কে 1600 করে দিচ্ছে এখন। 1600। ঠিক আছে, তার সঙ্গে মানে ব্রেকফাস্ট এন্ড ফুড, ফোর টাইম ফুডিং, স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট। ঠিক আছে। পোকামাকড়ের কোনো ঝামেলা নেই তো? না স্যার, যখনই বুকিং থাকে পুরো সেফটি ভাবে পুরো মেইনটেনেন্স করে। ওকে, আপনার নামটা কি জানো? জিতু স্যার। জিতু। বারান্দাটা দেখে নি, বাইরে লাইট আছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। আমার দেখে নিচ্ছি। এসি ট্রেনগুলো দেখে নিলাম একবার, ভালোই, খুব খারাপ নয়। এরপর সবাই চলে এলাম ডিনার করতে। এবেলাও রয়েছে আমাদের জন্য ভাত, রুটি, যে যেরকম নেবে সেই অনুযায়ী। তার সাথে রয়েছে স্যালাড, বেগুন ভাজা, ডাল, একটা মিক্সড সবজি, চাটনি, চিকেন ও রসগোল্লা। আমরা খাওয়া দাওয়া করে একটু পরে ঘুমিয়ে পড়লাম। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। পরদিন সকালবেলা এসে গেছি আবার সেই কুমারী বিচে। আজ আমরা বেরিয়ে যাব একটু পরেই। ইচ্ছে হচ্ছিল আরও একটা দিন যদি থাকতে পারতাম এই নির্জন সৈকতে। দূরে দেখা যাচ্ছে মন্দারমণি, সময় থাকলে উল্টো দিকে রয়েছে জুনপুট, সেখানেও একবার নয় ঘুরে আসা যেত, কিন্তু উপায় নেই, আজ আমাদের ফিরতে হবে। তাই দেখা যাক পরে যদি আরও একবার আসা যায়। এই সকালে বিচে মানুষজন আরও কম, আমাদের মতো সামান্য কিছু ট্যুরিস্ট ঘোরাফেরা করছেন, আর কিছু স্থানীয় মানুষ সামুদ্রিক মাছ, ঝিনুক এসব কুড়োনোর জন্য
আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। সত্যি বলছি, আগে জানতাম না কলকাতা থেকে এত কাছে একটা এরকম নির্জন সমুদ্র সৈকত থাকতে পারে। জানলে হয়তো আর আগেই আসতাম। এই সিজনে একটু গরম ও ঘাম তো ঝরবেই, তবে এই সকালবেলা বিচে ঠান্ডা হাওয়ায় মন্দ লাগছিল না হেঁটে বেড়াতে। এক শান্ত সুন্দর নিরিবিলি বিচে একা একা ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা জীবনে প্রথম। শুধু ঢেউয়ের আওয়াজ, কিছু পাখির ডাক, ব্যাস, আর কিছু না। এক পাশে নীল জলের সাগর, তার সাদা ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের ধারে, আর তার পাশেই রয়েছে বিচের ওপর টকটকে লাল রঙের কাঁকড়ার দল। মনে মনে ভীষণভাবে চাইছি সভ্যতার ছোঁয়া না হয় নাই পড়ুক, থাকুক না আরো কিছুদিন আদিম পৃথিবী তার নিজের মতো করে। দরকার নেই মানুষের ভিড়, দরকার নেই বড় বড় হোটেল রেস্টুরেন্টের ভিড়, দরকার নেই মোবাইল টাওয়ার, দরকার নেই বড় বড় ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজির প্রতিযোগিতা। থাকুক পৃথিবী তার নিজের আদিম সত্তা নিয়েই, একইভাবে এই শান্ত স্নিগ্ধ অবস্থায় সভ্যতার চোখের আড়ালে। ক্ষতি কি? এই নির্জন বালুকা বেলায় খোলা আকাশের নিচে পড়ে আছে একটা জাহাজের পরিত্যক্ত নোঙর। কত ইতিহাস, কত অভিজ্ঞতার হয়তো সাক্ষী এই নোঙরটা। আজ কোনোভাবে কাজ করার ক্ষমতা নেই, তাই হয়তো পরিত্যক্ত অবস্থায় জাহাজের লোকজন ফেলে দিয়ে গেছে। পড়ে আছে অনাদরে খোলা বিচে, খোলা আকাশের নিচে, সম্পূর্ণ একাই। বেলা বাড়ছে, রোদের তেজও বাড়ছে। হোটেলে গিয়ে স্নান করে ব্রেকফাস্ট করে বেরোতে হবে। তাই আস্তে আস্তে এগিয়ে চললাম আবার সেই সবুজ বনভূমির মধ্য দিয়ে, সেই মনসা মায়ের মন্দিরের পাশ দিয়ে, জংলা ঝোপঝাড়ের পাশ দিয়ে, এঁদো পুকুর পাশ কাটিয়ে আবার সেই হোটেল সাগর ডালাইয়ের দিকে। হোটেলে ফিরে স্নান করে ব্রেকফাস্ট করলাম। এই হোটেলে আমরা আগে বলে রেখেছিলাম, তাই ওনারাই ডেকে দিলেন টোটো, যা আমাদের কন্টাই বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবে। বাস, ফিরে চললাম আবার সেই সভ্যতার চেনা জগতে, কংক্রিটের জঙ্গলে, কারণ না ফিরে তো উপায় নেই। দুপাশে আবার সেই গ্রাম্য পথ, মাছের ভেড়ি, পুকুর, নালা, তার পাশ কাটিয়ে এগিয়ে চললাম। চলে আসলাম কাঁথি স্টেশন, যার আর একটা নাম হচ্ছে কন্টাই। কিছুক্ষণ অপেক্ষা করে ট্রেন পেয়ে গেলাম। বিকেল নাগাদ এসে গেলাম হাওড়া স্টেশন।
মনের মধ্যে থেকে গেল একটা ছোট্ট অথচ সুন্দর সতেজ স্মৃতি বগুড়ার জলপাইয়ের। আবার ইচ্ছে আছে যাওয়ার ওই কুমারী বিচে, দেখা যাক কবে পারি। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা এসপ্ল্যানেড থেকে এসি নন এসি বিভিন্ন রকম বাস পাবেন ঘন্টায় আসার জন্য। ট্রেনেও আসতে পারেন, হাওড়া দীঘা ট্রেন রয়েছে প্রচুর, যার মধ্যে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ও আরও কিছু লোকাল ট্রেন। এবার স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন টোটো বা অটো। একটু দরদাম করে উঠে পড়ুন, মোটামুটি 300 টাকা থেকে 400 টাকা মতো নেবে 3-4 জনের জন্য একসাথে। একটু দাম দর করে অবশ্যই নেবেন। বগুড়ান জলপাই ঘুরে আবার ওই সাগর নিরালায় হোটেলেই যদি বলে রাখেন, ওনারাই কিন্তু ডেকে দেবেন ওই টোটো বা অটো, যা আপনাকে আবার বাস স্ট্যান্ড বা রেল স্টেশন অব্দি পৌঁছে দেবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তথ্যজনিত কোনো ভুল বা ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান, যাতে আমরা আপনাদের সঙ্গে নিজেদেরকেও আরও সমৃদ্ধ করতে পারি। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক বাটন প্রেস করে দিন ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরের ভিডিও দেখতে পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, এরপর আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অতি অবশ্যই আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।